নমস্কার বন্ধু, মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। বন্ধু, এতক্ষণে আপনারা হয়তো অবশ্যই জেনে গেছেন যে ডিএ মামলাটি আগামী 1 সেপ্টেম্বর দ্বিতীয়ার্ধে অর্থাৎ দুপুর 2টো থেকে হতে চলেছে এবং মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র মহাশয়ের বেঞ্চে। আপনারা জানেন যে গত 26শে আগস্ট ডিএ মামলাটি যখন ছিল, আমরা উপস্থিত হয়েছি, তখন লক্ষ্য করলাম যে মাননীয় সঞ্জয় কারোলের সঙ্গে মাননীয় বিচারপতি সন্দীপ মেহতা উপস্থিত। তা আমরা ভেবেছিলাম যে ওই দিন হয়তো আদালত অবমাননার যে মামলাটি তারা শুনবেন। কারণ হিসাবে বলি, যেটা হচ্ছে মাননীয় সঞ্জয় কারোল এবং মাননীয় সন্দীপ মেহতার বেঞ্চই 14ই মে এবং 16ই মে যে রায়টি দিয়েছিল সরকারকে 25% মর্গ ভাতা 6 সপ্তাহের মধ্যে দিয়ে দিতে হবে, সেই সময় মাননীয় সন্দীপ মেহতাই ছিলেন। কিন্তু সেই দিন মাননীয় সঞ্জয় কারোল যে বার্তা আমাদেরকে শুনিয়েছিলেন, তিনি বলেছিলেন যে আপনাদের ডিএ মামলাটি 4 আগস্ট থেকে একদম 7 আগস্ট অর্থাৎ 4 দিন পর পর শুনানি পরবর্তী 12 তারিখ যে ডেট দিয়েছিলাম, সেখানে সেই দিন কপিল সিব্বাল মহাশয় উপস্থিত না থাকার পর আজকে মামলাটা ছিল। কিন্তু আজকে বেঞ্চ অ্যাডজাস্টমেন্ট যেটাকে বলে, অর্থাৎ যারা মামলাটি ম্যারাথনভাবে শুনেছি ডিএ মামলাটি, অর্থাৎ মাননীয় সঞ্জয় কারোল এবং মাননীয় প্রশান্ত কুমার মিশ্রের মহাশয়, আজকে তিনি উপস্থিত না থাকার কারণে আমি খুব অল্প পরিসরে কয়েকদিন বাদেই এই মাননীয় প্রশান্ত কুমার মিশ্রের সঙ্গে কথা বলে সত্তরই ডেটটা জানিয়ে দেবে। তা 26 তারিখের পরে, এবং এ কথাটাও আমাদেরকে শুনিয়েছিলেন যে আমার সঙ্গে মাননীয় প্রশান্ত কুমার মিশ্র মহাশয় সোম এবং শুক্রবার দিনই শুনানিতে বসে থাকেন। তা আমরা দেখলাম 26 তারিখ পরবর্তী শুক্রবার, 26 তারিখ মঙ্গলবার ছিল, বুধ বৃহস্পতি 2 দিন বাদে শুক্রবার, এবং 4 দিন বাদে 1 সেপ্টেম্বর হচ্ছে সোমবার। তো এত তাড়াতাড়ি সত্যি কথা বলতে গিয়ে দিলে পরে স্বাভাবিকভাবে কর্মচারী সমাজ সবসময় তাড়াতাড়ি চায়। আমিও ওই জায়গায় থাকলে আমিও চাইতাম, কিন্তু খুব অল্প পরিসরে যদি ডিএ মামলা পরপর ওঠে, সেক্ষেত্রে আমাদের একটু অর্থনৈতিক যে অসুবিধার সৃষ্টি হয়। তা আমরা দেখলাম যে মামলাটির যে কম্পিউটার জেনারেট, সেখানে 11 তারিখ দিয়েছিল, কিন্তু আমি তখন পোস্ট করে বলেছিলাম যে 11 তারিখ আবার সেই পুনরায় মাননীয় সঞ্জয় কারোলের সঙ্গে সন্দীপ মেহতা অবশ্যই মামলাটি হবে না। শুক্রবার পড়ছে 12 তারিখ, তাহলে 12 তারিখ হওয়ার সম্ভাবনা বেশি, আর না হলে তার আগে যে আরেকটা শুক্রবার, সেটা হচ্ছে 5 তারিখ মোস্ট প্রবাবলি। হ্যাঁ, স্বাভাবিকভাবে 5 তারিখ বা 12 তারিখ এই ধরনের মামলাটি হবে ভেবেছিলাম। কিন্তু গতকাল আমরা তো সবসময় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের দিকে একদম ক্ষীণ চোখে তাকিয়ে থাকি, এবং আমরা লক্ষ্য করলাম যে আবার একটি কম্পিউটার জেনারেটিং বেরিয়েছে, যেটার মধ্যে 1 সেপ্টেম্বর যে মামলাটির শুনানি হতে চলেছে সেটা আমরা লক্ষ্য করলাম, এবং সঙ্গে সঙ্গেই আমরা সেই তথ্য কর্মচারী সমাজের কাছে তুলে ধরেছি। সেটা তো অবশ্যই জানেন। অর্থাৎ তাহলে মূল কথা হলো 1 সেপ্টেম্বর 2025 দুপুর 2টো থেকে মাননীয় সঞ্জয় কারোল মহাশয়ের সঙ্গে প্রশান্ত কুমার মিশ্র মহাশয়
12 নম্বর রুমে বা এজলাস, সেখানে ডিএ মামলাটি শুনবে। এবং আমাদের আশা, যেহেতু সরকার পক্ষের যে আইনজীবী মাননীয় কপিল সিব্বাল মহাশয় সেই দিন তিনি নিজেই জানিয়েছিলেন যে আমি 10 থেকে 15 মিনিট বলবো, তাহলে দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত কোর্ট চলবে। তাই আমরা মনে করছি সরকার পক্ষ বলা হয়ে যাবার পর আমাদেরও যদি কিছু বলার থাকে ওই দিনই হয়ে যাবে। তারপরে বিচারপতিরা যা সিদ্ধান্ত নেবে সেটা তো আমরা আগেই বলতে পারি না। তা আমাদের আশা যে ওই দিন শুনানিটা শেষ হয়ে যাবে এবং রায় সঙ্গে সঙ্গে দেবে না রিজার্ভ রাখবে সেটাও বিচারপতিদের উপরই নির্ভর করবে। এখন আরও একটা প্রশ্ন আমরা তো লক্ষ্য করেছি, আমরা কেন, আপনারা সকলেই লক্ষ্য করেছেন যে 28শে নভেম্বর থেকে ডিএ মামলাটি বারংবার উঠেছে। সেখানে দুজন বিচারপতি, মাননীয় দীনেশ মাহেশ্বরী এবং মাননীয় বিচারপতি হৃষিকেশ রায়, তারা প্রথমে ছিল দীনেশ মাহেশ্বরী, তার সঙ্গে হৃষিকেশ রায়। দীনেশ মাহেশ্বরী অবসর নেওয়ার পরে মাননীয় হৃষিকেশ রায় 1 নম্বর বিচারপতি হিসাবে মামলাটি শুনবার জন্য বসেছেন। কিন্তু ওই শুধু শুনবার জন্যই বসেছেন, কিন্তু বিন্দু মাত্র আমাদের এই মামলা শোনা হয়নি। হ্যাঁ, আমরা সমালোচনা করেছি, সেই সমালোচনা করার অধিকার একজন ভারতবর্ষের সুস্থ নাগরিক হিসাবে আমরা করতে পারি। কেন তারা শুনল না? এবং মাননীয় হৃষিকেশ রায় 31শে জানুয়ারি 2025 অবসর নিয়েছেন। তার আগে যে তার বেঞ্চ, লাস্ট বেঞ্চ ছিল 7ই জানুয়ারি 2025, সেদিন মামলাটাই শোনেনি। যথারীতি তিনি বলে দিলেন যে 25শে মার্চ 2025 মামলাটি পরবর্তীকালে ডেট থাকবে। কেন? তিনি তো 31 জানুয়ারি 2025 অবসর নিয়ে নেবে, তিনি নিজেও জানেন। তাহলে তো কোর্টের উপর ছেড়ে দেওয়া উচিত, রেজিস্ট্রার অফ কোর্টের উপর ছেড়ে দিয়ে, কিন্তু তিনি সেটা করেনি। এবার লক্ষ্য করুন 25/3/25 সেখান থেকে মাননীয় সঞ্জয় কারোল দায়িত্ব নেওয়ার পর তিনি মামলাটি শুনবেন বলেছেন। সকলেই জানেন যে ডিএ মামলা সম্বন্ধে আমি ওয়াকিবহাল, আমি মামলাটি শুনব। তিনি বলল 22শে এপ্রিল 2025 মামলাটি শুনব। আমাদের যে মাননীয় আইনজীবী বিকাশবাবুকেও বললেন, মিস্টার ভট্টাচার্য আমি ওই দিন মামলাটি শুনব। ব্যক্তিগতভাবে মানে ওখান থেকে বললেন বিকাশবাবু, কিন্তু ওই দিন অর্থাৎ 22শে এপ্রিল উপস্থিত ছিলেন। কিন্তু দুর্ভাগ্য, তিনি যখন এসে দেখলেন যে 3 জাজেস বেঞ্চ হয়েছে, তখন তিনি বলেছে যে 3 জাজেস বেঞ্চে তো এই ডিএ মামলা কোনো সময়েই শোনা হবে না। এবং মাননীয় সঞ্জয় কারোল মধ্যবর্তী বিচারপতি হিসাবে তাকে রাখা হয়েছিল। প্রথম মাননীয় বিক্রমনাথ, দ্বিতীয় মাননীয় সঞ্জয় কারোল, তৃতীয় এই সন্দীপ মেহতা, যিনি এর আগে রায়টা দিয়েছিলেন মাননীয় সঞ্জয় কারোলের সঙ্গে 25%। অর্থাৎ সেই দিন আমরা লক্ষ্য করলাম মাননীয় সঞ্জয় কারোল উপস্থিতি হয়নি। পরবর্তীকালে দেখলাম আবারও 7ই মে 2025 আবারও লক্ষ্য করলাম ওই 3 জাজেস বেঞ্চ, এবং সে সময় কিন্তু মাননীয় সঞ্জয় কারোল উপস্থিত ছিলেন। তিনি ওই দিন শুধু বললেন আমি মামলাটা পরবর্তী ডেট একটা দিয়ে আমি শুনব, এবং সেই ডেটটাই ছিল 14/5। 7ই মের পরবর্তী 14ই মে, ঠিক 7 দিনের মাথায়
14ই মে আপনারা সকলেই জানেন মাননীয় অভিষেক মনু সিংভি উপস্থিত ছিলেন না। তিনি ওই দিন সরকার পক্ষের অন্য একজন আইনজীবীকে পরিষ্কার বলে দিল যে এই মামলা আর ডিলে করা চলবে না, অতএব 14 পরে 15 বাদ দিয়ে 16 তারিখ কিন্তু আমি এই ডিএ মামলার একটা সিদ্ধান্ত নেব। অতএব মাননীয় অভিষেক মনু সিংভি জানে ওই দিন উপস্থিত থাকেন, নচেত আপনাকে থাকতে হবে। এই বার্তা দিলে আমরা থেকে গেলাম, কারণ 14 পরে 15 তারপরে 16 আমরা মাননীয় বিকাশবাবু, ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস সবাই মিলেই আমাদের থাকতে হলো। এবং 16 তারিখ 16ই মে 2025 সেই প্রেক্ষিত যে কি রায় দিয়েছিল মাননীয় সর্বোচ্চ আদালতের বিচারপতি সঞ্জয় কারোল এবং সন্দীপ মেহতা, সেই বিস্তারিত ব্যাখ্যা এখন আর আমি যাব না, কারণ সেটা সকলেই জানেন। কিন্তু সরকার মান্যতা দেয়নি। 6 সপ্তাহ পরে আমরা কন্টেম করেছি। সেই প্রেক্ষিতে আবারও মামলা সর্বোচ্চ আদালতে দর্জ হয়েছে, কন্টেম পিটিশন। সেটা 4 আগস্ট 8 অর্থাৎ 4/8/2025। আপনারা দেখবেন ডেটগুলো, দেখবেন আপনারা ডেটগুলো দেখবেন। 4 আগস্ট আমরা দেখুন যেদিন মামলা থাকে পরের দিনই চলে যাওয়ার জন্য আমাদের যার রিটার্ন জার্নির টিকিট থাকে। 4 তারিখে মামলা হলো। সরকার পক্ষকে বলতে দিল, প্রথমে বলেই যাচ্ছে 4 তারিখ শেষ হলো না, 5 তারিখও শেষ হলো না, 6 তারিখও শেষ হলো না, 7 তারিখ 7ই আগস্ট ম্যারাথন। বৃহস্পতিবার শেষ, পরে শুক্রবার পরবর্তী মামলা শেষ না হতে ওই মুহূর্তে সেই সময় কপিল সিব্বাল বলল আমি আর, সেই সময় 10 মিনিট বলতে চেয়ে বার্তা দিয়েছিলেন, কিন্তু তখন 4টে বেজে গেছে। বলল এখন তো আর বলার সময় নেই, আপনাকে বলতে গেলে তো আবার পরবর্তী ডেট দিতে হবে। কিন্তু তিনি তো তখন বলল না যে ঠিক আছে আর তাহলে আর বলবো না। তিনি নাছোড়বান্দা, তিনি বলবেন, তাই 12ই আগস্ট আবার ডেট দিল। কপিল সিব্বাল এসআইআর, বিহারের এসআইআর নিয়ে ব্যস্ত ছিলেন, তাই তিনি অনুপস্থিত ছিলেন। এখানে বলে রাখা ভালো, আমাদের যে 1 সেপ্টেম্বর 2025 মামলাটা আমরা কিন্তু ওয়েবসাইট দেখে কর্মচারী সমাজকে জানিয়ে দিয়েছি। ওই দিন অর্থাৎ 1 সেপ্টেম্বর কোনো এসআইআর এর মামলা নেই, অর্থাৎ কপিল সিব্বাল ওখান থেকে বলতে পারবে না আমি অন্য বেঞ্চে ব্যস্ত। এমনকি মাননীয় প্রধান বিচারপতির যে 5 জাজেস বেঞ্চ, সাংবিধানিক একটি বেঞ্চ হয়েছে রিগার্ডিং মাননীয় রাষ্ট্রপতি যে বিলগুলো যায় লোকসভার, সেই সিদ্ধান্ত কি হবে না হবে সেটা আমি বিস্তারিত জানিও না, তাই আর এখানে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করলাম না। অর্থাৎ 5 জাজেস বেঞ্চ, সেখানে কিন্তু খুব ভাড়াক্কি আইনজীবীরা উপস্থিত থাকে, সেটাও আপনারা জানেন। সেখানে কপিল সিব্বাল আছে, সেখানে অভিষেক মনু সিংভি আছে, এই ধরনের আইনজীবীরা আছে। ওই দিন ওই বেঞ্চটাও হবে না, অর্থাৎ 5 জাজেস বেঞ্চও বন্ধ। জানি না কাকতালীয় কিনা, সেই সকল দেখেই মাননীয় সঞ্জয় কারোর ওই 1 তারিখটা চুজ করেছে কিনা। অর্থাৎ কপিল সিব্বালকে আগামী 1 তারিখ 2টোর সময় উপস্থিত থাকতেই হবে। এই 2 প্রেক্ষিত আমরা কিন্তু আলোচনা করে দিয়েছি, মাননীয় বিকাশবাবুকে এই বার্তা দিয়ে দিয়েছি। দাদা আমরা একদম ওয়েবসাইট থেকে এই 2টো বার্তা খুঁজে পেয়েছি, যেখানে ওই দিন 5 জাজেস বেঞ্চও নেই এবং বিহারের যে এসআইআর সেই বেঞ্চও নেই। পরবর্তী দিনে শুনবে বলেছে। একটা 28 তারিখ আছে,
আর একটা বোধহয় 8 তারিখ এরকম একটা আছে। সেটা আমি আমার যে ফেসবুক পেজে আমি দিয়ে দিয়েছি পরিষ্কার, আপনারা হয়তো দেখেও নিয়েছেন। এটা দিয়েছি এই কারণেই দিয়েছি, কর্মচারী সমাজ দেখুক যে আমরা